নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। এক দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক, অধ জগৎ আজও প্রণত যার চরণ তলে তিনি হলেন, উত্তর হবে বুদ্ধ। একের দুই, যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল রবিন। একের তিন, গ্রামগুলো দেখা যায় তীরে ছায়াময়। একের চার, সুধীরবাবু খাতা সংগ্রহ করার ভার দিয়েছিলেন, উত্তর হবে হরিপদকে। একের পাঁচ, ঝিনুক তো নয়, সেগুলি হলো বিদ্যারতন। একের ছয়, ননিদার প্রথম বলটা, উত্তর হবে ওয়াইড। একের সাত, সোনা ক্রিয়াপত্রের ধাতু হলো শুন। একের আট, গোপাল খেলা করছে, বাক্যটির গোপাল শব্দটি হবে সে পক্ষ। একের নয়, সে শুধু দেখে, এই বাক্যে ক্রিয়াপদটি হলো, উত্তর হবে অকর্মক্রিয়া। একের দশ, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে একটি। একের এগারো, পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, গঠনগত দিক থেকে বাক্যটি হলো যৌগিক বাক্য। এবার চলে যাই দুই দাগে, বলেছে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ন্যায়ের বিধান কে দিয়েছিলেন, উত্তর হবে রঘুমণি। পরের প্রশ্ন, হিন্দ নওজোয়ান সভা কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে ভগৎ সিং। দুইয়ের তিন, মোরা দুই সহোদর ভাই কবিতায় সহোদর কারা, হিন্দু ও মুসলিম। দুইয়ের চার, নিতাই শাস্তি পেল কেন? নিতাই রচনা লিখে আনেনি এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যে, তাই নিতাই শাস্তি পেল। পরের প্রশ্ন দেখো, দুইয়ের পাঁচ, কোন পারাপারকে অনন্তপার বলা হয়েছে, উত্তর হবে জ্ঞান পারাবারকে। এরপরে আছে বৃষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল, উত্তর হবে 30 মাইল রোড রেসে। পরেরটি দেখো, দুইয়ের সাত, মানহানির মোকদ্দমার ফরিয়াদি কে ছিল, উত্তর হবে সজারু। দুইয়ের আট, উদাহরণসহ সংজ্ঞা দাও যৌগিক ক্রিয়া। একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেললো, যেমন দেখো সে আড়াল থেকে শুনে ফেললো, শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর ফেললো হচ্ছে সমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন দেখো, আছে দ্বিকর্মক্রিয়া কাকে বলে? যে সকর্মক্রিয়ার দুটো কর্ম আছে, মুখ্য ও গৌণ, তাকে দ্বিকর্মক্রিয়া বলে। প্রসঙ্গত সমাপিকা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পায়, আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়। যেমন দেখো, শম্পা দিদিমণি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে এখানে দেখো তোমাদের এই যে কথাটা, এটা হচ্ছে গৌণ কর্ম, কারণ এটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তরটা পেয়েছিলাম। আর কি দিয়ে প্রশ্ন করলে যেটা দেবে সেটা মুখ্য কর্ম। তো কি পড়াচ্ছেন ব্যাকরণ, তাহলে এটা হবে মুখ্য কর্ম, আর পড়াচ্ছেন হবে সমাপিকা ক্রিয়া। তারপরে চলে যাই দুইয়ের নয় দাগে, বলেছে কি খেয়ে ব্যাকরণ সিংহের ভাইয়ের মৃত্যু হয়েছিল, আস্ত সাবান খেয়ে। পরের প্রশ্ন দেখো, থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ দেখাও, এটা হবে থাকবে। তারপরে দেখো, একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ দাও। উত্তরটি তোমরা 279 পেজ। এখানে দেখো বেশ কিছু উদাহরণ। এবার দেখো উদাহরণ আছে, যেমন আমাদের পাড়ার মাটি সবুজ, মায়াদেবী সহৃদয়া মহিলা। পরের প্রশ্ন দেখো, কুস্তিগির পালোয়ান রোজ ডিম খান, বাক্যটির উদ্দেশ্য এবং বিদেহ অংশ আলাদা করে দেখাও। কুস্তিগিরটা হচ্ছে উদ্দেশ্য, আর রোজ ডিম খান এটা হবে বিদেহ। পরের প্রশ্ন, আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না, জটিল বাক্যে রূপান্তরিত করো। যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। অথবা দিয়েছে মাস্টারমশাই সবই পড়িয়েছেন, নঙর্থক বাক্যে রূপান্তরিত করো। এটি হবে মাস্টারমশাই কিছুই বাদ দেননি। এবার চলে যাই তিন দাগে, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক দাগ, কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে
মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি। যতীন দাসের ৫৩ দিনের অনশন বিক্ষোভের পর লাহোর জেলে শহীদের মৃত্যুবরণ সমগ্র ভারতবর্ষকে আলোড়িত করে। মতিলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরুর মতো জাতীয় নেতৃবৃন্দ তাকে শহীদের সম্মান প্রদর্শন করলেও মহাত্মা গান্ধী এই ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। পরবর্তীকালে জানা যায়, জেলে বন্দী অবস্থায় অনশন করার তীব্র বিরোধী ছিলেন গান্ধী। যতীন দাসের এইভাবে মৃত্যুবরণের ঘটনায় গান্ধীজি মর্মাহত হলেও আদর্শগত বিরোধিতার জন্য তিনি নীরব থাকেন। পরের প্রশ্ন দেখো, ৩-২ দাগ। এইটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি? সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এইটাই সুধীরবাবুর মেথড। গল্পটা শোনাছিল মোনা চৌধুরীর কাছে। মোনা চৌধুরী কে? বক্তা। তার কাছে কোন গল্প শুনেছেন? CCH ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মোনা চৌধুরী। ননীদার বুদ্ধির কৌশলে ২৫ বছর আগে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে রূপালী সঙ্গে CCH ক্লাব কীভাবে ড্র করে ম্যাচ বাঁচিয়েছিল সেই গল্প বক্তা মোনা চৌধুরীর কাছ থেকে শুনেছিলেন। পরের প্রশ্ন ৪-১ দাগ। দেশ মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? উত্তরটি তোমরা ১৬৮ পেজে পাবে। মা হলেন দেশ জননী। ইংরেজ শাসনে দেশ পরাধীন। দেশের বুকে চলেছে বিদেশি শাসকের শোষণ নীতি। লাঞ্ছিতা দেশমাতা। তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। পরের প্রশ্ন দেখো, ধরাতল শব্দটির অর্থ কি? পৃথিবীর উপরিভাগ। আর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটি হলো চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কোড়ায়। কার কথা বলা হয়েছে? সে কোথায় ঝিনুক কোড়ায়? উত্তরটি হবে এখানে কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। সে সমুদ্রের বেলাভূমিতে ঝিনুক কোড়ায়। পরের প্রশ্ন দেখো, ৫-১ দাগ। শিয়াল বলল, হাসছো কেন? কে হাসছিল? উত্তর হবে হিজবিজবিজ। তার হাসির সম্পর্কে যা বলেছিল তা লেখো। বিভিন্ন সময়ে সে নিজের ও আত্মীয় স্বজনের নাম বিভিন্ন রকম বলে। অদ্ভুত ধরনের গল্প আর চিন্তা তার মাথায় গিজগিজ করে। সেগুলো সে বলে আর দম ফাটানো হাসতে থাকে। সে খুব মজাদার প্রাণী, নিজেও হাসে আর অন্যকে হাসায়। নির্মল হাস্যরসের আধার এই হিজিবিজিবি চরিত্রটি। পরের প্রশ্নটি দেখো, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। প্যাঁচা মোকদ্দমার রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়ার ৩ মাস জেল আর ৭ দিনের ফাঁসি হলো। কথক এই রকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন, এমন সময় ব্যাকরণ সিং এসে পেছন থেকে তাকে ঢু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেঝো মামার মতো হয়ে গেল। কথক বড় মামার কাছে সব ঘটনা বলতে গেলে বড় মামা বিশেষ পাত্তা দিলেন না। মানুষের বয়স হলে তারা হোঁতকা হয়ে যায়, কোনো কথা বিশ্বাস করতে চায় না। এই ভেবে কথক সান্ত্বনা পেলেন। পরে চলে যাই ৬ দাগে। ৬ দাগে বলেছে, কম বেশি ১৫০টি শব্দের নিচে যে কোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৬-১ দাগে যতীন জ্ঞান হারিয়ে ফেলেন। কী কারণে তিনি জ্ঞান হারান? জ্ঞান ফিরে আসার পর তিনি কি লক্ষ্য করলেন? ১৯২৯ খ্রিস্টাব্দের ১৩ জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলায় অনশন। এরপর ৭টি দিন নিরুপদ্রবে কাটার পর ২০ জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও ৮ জন দশাসই চেহারার পাঠানকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন যতীন দাসের সেলে। এরপর সেই ঘটনা ঘটে, তার রীতিমতো হামলা। ওই ৮ জন শক্তিশালী পাঠান ৮ দিনে না খেয়ে থাকা দুর্বল যতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ
তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। এর ফলে দুধের ওই নলটির মুখ খাদ্যনালী থেকে সরে গিয়ে ঢুকে যায় শ্বাসনালীতে। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে। তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। পরের প্রশ্নটি দেখো, তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে, কিভাবে সেই রহস্যের সমাধান হলো? হাবুর রচনা পড়া শেষ হলে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলো জমা নিতে বলেন। সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চান না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই সুধীরবাবুর কাছে রহস্য। হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়ে দেখলেন যে সেটা বীজগণিতের খাতা। তিনি ভাবলেন অন্য খাতায় লিখেছে বলে খাতা দিতে হাবু ধানাই পানাই করছিল। শেষে খাতা যখন কোন রচনায় দেখতে পেলেন না, তখনই রহস্যের জট ছেড়েছিলেন। পরের প্রশ্ন দেখো, অ্যাম্পিয়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। অ্যাম্পিয়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিয়েছিলেন? রূপালী সংঘের ব্যাটসম্যান খেলার জন্য তৈরি, কিন্তু সিসিএইচ এর বোলার বল ডেলিভারি না করে সারা মাঠ ঘুরে লাফাচ্ছে। এই অবস্থায় রূপালীর ব্যাটসম্যান জিজ্ঞাসা করে, বোলার কি করছে? ননিদা বলে, বল করতে আসছে। ব্যাটসম্যান জানতে চায় কখন এসে পৌঁছাবেন। উত্তরে ননিদা বলে 5টার পরে। এইরকম অদ্ভুত পরিস্থিতির জন্যই অ্যাম্পায়ারকে ঘিরে তর্কি শুরু হয়েছিল। ননিদা যেন এই রকম পরিস্থিতির জন্য তৈরি ছিলেন। তিনি চটপট পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দেন যে বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবেন সেই বিষয়ে বইতে আইনে কিছু লেখা নেই। অর্থাৎ তিনি কৌশলে ম্যাচটাকে ড্র এর দিকেই নিয়ে যান। পরের প্রশ্ন দেখো, 7 বলেছে কম বেশি 63 শব্দের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 7 এক দাগেছে মোরা 2 সহোদর ভাই কবিতায় কবি মানব প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এটা তোমরা র্যান্ডমাটিং সাহিত্যের 188 এখান থেকে তোমরা বিষয় সংক্ষেপটা লিখবে। পরের প্রশ্ন দেখো, বৃদ্ধ এখন শুধায় লোকে কোন কবিতার অংশ? কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? কবি ও ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ। লোকে তাকে অনেক কিছু শুধায়, অর্থাৎ জিজ্ঞাসা করে। এই জিজ্ঞাসার মধ্যে প্রধান একটি জিজ্ঞাসা হলো, লোকে জানতে চায় তার কাছে মহাবিজ্ঞানী নিউটনের মতো কোনো বিশেষ বাণী বা উক্তি দেওয়ার আর আছে কিনা। তাদের প্রশ্নের বা লোকের প্রশ্নের উত্তরে সেই দিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনার নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন, জ্ঞান সমুদ্র পারহীন অপার কিন্তু রত্নপুরী। তিনি সেই জ্ঞানের সমুদ্র বেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছিলেন মাত্র। এরপরে চলে যাই 7-এর 3 দাগে। ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকা যাত্রায় কি কি দৃশ্য প্রত্যক্ষ করেছেন তা লেখো। কবি কল্পনার নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরণীর লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরের ছায়াঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন কবি। চলে যাই 8 দাগে। কম বেশি 63 শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমটি দেখো, বলেছে হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার আর হুজুরকে আর এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? এটা তোমরা রায়মার্টিন সাহিত্যের 248 নম্বর পেজে পাবে। এখানে বিচারক ছিলেন কালো ঝোল্লা পরা হুতুম প্যাঁচা। আর
এখানে উক্তিটি ছিল শেয়ালের। আর এরা বলতে কাদের বোঝানো হয়েছে? আদালত ও বিচারশালার অনেক সাক্ষী সমাগত হয়, তাদের সাক্ষ্য যে সর্বক্ষেত্রে গ্রহণীয় নয়, এটাই ছিল শেয়ালের ধারণা। তাই এরা বলতে শেয়াল প্রত্যক্ষভাবে হিজিবিজ বা উড়োবুড়োর কথা বলতে চেয়েছেন। পরের প্রশ্নটি দেখো, তুমি সজারুকে চেনো? কার উক্তি? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এখানে উক্তিটা হলো শেয়ালের, আর উদ্দেশ্য করে বলা হয়েছে হিজিবিজকে। এই বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিলেন? হিজিবিজ বলে যে সজারু ও কুমিরকে চেনে। সজারুর গায়ে কাঁটা আর কুমিরের গায়ে চাকা চাকা দাগ, তারা ছাগল টাগল ধরে খায়। উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? উত্তরটি হবে ব্যাকরণ সিং। এরপরে 9 দাগে বলেছে নিচের অংশটি পড়ো এবং প্রশ্ন অনুযায়ী উত্তর দাও। এটা তোমরা একটু ভালো করে পড়বে। এরপরে দেখো 9 1 দাগের আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ওপরের অনুচ্ছেদটির মূল বিষয় হলো পর্বত শৃঙ্গ অভিযান। আর 2 দাগে বলেছে উঁচু বা খাড়া রাস্তা অথবা আলোড়ন শব্দটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। উঁচু বা খাড়া রাস্তা, এটা হবে চড়াই। আর আলোড়ন হবে উত্তাল। তারপরে দেখো আছে সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠেছিল কেন? দেখো খাড়া চড়াই ধরে ওপরে ওঠার সময় সুকুমারের দম ফুরিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময় পৌর শেরপা প্রেমবা নরবুর উজ্জীবিত বাণী শুনে সব কষ্ট ভুলে সুকুমারের রক্ত উত্তাল হয়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, অতি দুঃখে হেসে ফেলল। বক্তা কেন হেসে ফেলল? খাড়া চড়াই ধরে ওপরে উঠতে উঠতে আরোহীরা ক্লান্ত হয়ে পড়ে। তৃষ্ণায় কাতর হয়ে আরোহীদের মধ্যে দিলীপ নামের একজন জল খাবে বলে বোতল খুলে উপর করে, কিন্তু বোতল জলে ভর্তি থাকা সত্ত্বেও তা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে, ফলে তৃষ্ণা নিবারণ হয় না। এই পরিস্থিতি দেখে তৃষ্ণায় কাতর হয়ে দিলীপ হেসে ফেলে। তাহলে চলো তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার পরবর্তী সেট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।